প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্ন সন্ধান চ্যানেলের শেখো ছন্দে ছন্দে শেখো আনন্দে বিভাগে আজ দশম শ্রেণীর জন্য থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, আফ্রিকা। কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতাটি থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। আসন্ন 2021-এর জন্য এই কবিতাটি বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আশা করা যায় এই কবিতাটি থেকে এবার একটা রচনাধর্মী প্রশ্ন আসবে। কাজেই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, খুব মনোযোগ দিয়ে এই কবিতাটি শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কবিতাটি রচনার নেপথ্য কথা। কবিগুরু রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গোটা বিশ্বজুড়ে যে নির্লজ্জ রাজনৈতিক আগ্রাসন দেখেছেন তাতে অত্যন্ত মর্মাহত হন। সাম্রাজ্যবাদী শক্তিগুলি একের পর এক দেশ আক্রমণ করে নির্বিচারে হত্যা লুণ্ঠন চালিয়ে চূড়ান্ত বর্বরতার পরিচয় দিয়েছিল এই সময়ে। 1935 সালে ফ্যাসিস্ট নেতা মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়ার উপর বর্বরোচিত আক্রমণ হেনে বিশ্বকে হতবাক করে দেন। এই অবস্থায় কবির স্নেহধন্য অনুজ কবি অমিয় চক্রবর্তী 1936 সালের 31 ডিসেম্বর একটি পত্র লিখে সাম্রাজ্যবাদী হিংসার চিত্রটি তুলে ধরে কবিকে অনুরোধ করেন আফ্রিকার উপর একটি কবিতা লেখার জন্য। কবিতার ভাষায় সাম্রাজ্যবাদী তৎপরতার প্রতিবাদ জানানোর জন্য। এই অনুরোধ ক্রমেই 1937 সালের 8 ফেব্রুয়ারি কবি রচনা করেন আফ্রিকা কবিতাটি। উৎস: আফ্রিকা কবিতাটি কবির পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি 1343 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকার চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে পত্রপুট কাব্যগ্রন্থে আশ্রয় পায় 1345 বঙ্গাব্দে। কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা এটি। এবার লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে কবিতাটিকে তোমাদের একদম হাতের মুঠোয় এনে দিচ্ছি। লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ। আফ্রিকা কবিতাটি রচনার ক্ষেত্রে কবি অভিনব দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। আফ্রিকাকে তিনি এক কৃষ্ণাঙ্গ নারীর সাথে তুলনা করেছেন এবং সেভাবেই সম্বোধন করেছেন। একটু স্থিরভাবে পড়লে দেখা যায় কবিতাটির প্রথম স্তবকে আছে আফ্রিকা মহাদেশটির ভৌগোলিক সৃষ্টি কথা, দ্বিতীয় স্তবকে আছে মহাদেশটির ভয়ঙ্কর বন্য পরিবেশে সংগ্রাম করে মানুষের বেঁচে থাকার কথা, তৃতীয় স্তবকে আছে শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ আগ্রাসন এবং চতুর্থ স্তবকে আছে শ্বেতাঙ্গ সভ্য সাম্রাজ্যবাদীদের ভণ্ডামি, পঞ্চম স্তবকে আসন্ন বিশ্বযুদ্ধের ইঙ্গিত এবং যুগান্তের কবিকে আফ্রিকার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ আছে। এবার বলছি প্রথম স্তবক, বিশ্লেষণ করছি প্রথম স্তবকটিকে। প্রথম স্তবকে কবি আফ্রিকা মহাদেশটির সৃষ্টির কথা বলেছেন। কবির ভাষায়, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ উদ্ভ্রান্ত অর্থাৎ দিক দিশাহীন অস্থির আদিম যুগে এই পৃথিবীর সৃষ্টি লগ্নে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর নিজের প্রতি নিজেই অসন্তুষ্ট হয়ে পড়ছিলেন, তার নতুন সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে না পেরে বারবার ধ্বংস করছিলেন। ঈশ্বর তার সৃষ্ট পৃথিবীটাকে দেখার পর ভাবছিলেন হচ্ছে না, মনের মতো হচ্ছে না, তাই ধ্বংস করে আবার সৃষ্টি করছিলেন। অধৈর্য হয়ে উঠছিলেন পৃথিবীকে একটা কাম্য রূপ দিতে না পারায়, ঘন ঘন মাথা নাড়ছিলেন। তার একই মানসিকতা, না না হচ্ছে না,
আবার ধ্বংস করছেন, আবার সৃষ্টি করছেন। এরকমই অস্থিরতার দিনে পৃথিবীর সৃষ্টির এরকমই অস্থিরতার দিনে একটা কাণ্ড ঘটল। রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের একটা বাহু সে কী করল? সে যে ভূখণ্ড এতদিন প্রাচীর ধরিত্রীর সঙ্গে যুক্ত ছিল, প্রাচীর ধরিত্রীর বুকে লেগেছিল, প্রাচীর অর্থাৎ পূর্বভাগ, পৃথিবীর পূর্বভাগকে প্রাচী বলা হয়, পশ্চিম ভাগকে পাশ্চাত্য। তো প্রাচীর ধরিত্রীর সঙ্গে লেগেছিল এতদিন আফ্রিকা, তাকে ছিন্ন করে আলাদা করে বনস্পতির অর্থাৎ বড় বড় গাছের নিবিড় পাহারায় বেঁধে দিল, অল্প অল্প আলোর অন্তঃপুরে। অর্থাৎ বনস্পতির অন্তরালে থাকায় আফ্রিকায় যথেষ্ট আলো এলো না, সূর্যের আলো যথেষ্ট পরিমাণে প্রবেশ করল না। কবি এই স্তবকে বললেন পৃথিবীর সৃষ্টি লগ্নের অস্থিরতার সময়ের কথা আর আফ্রিকার জন্মলাভের কথা। লক্ষণীয় ভৌগোলিক একটা বিষয়কে কবি কাব্য ভাষায় ব্যক্ত করলেন। পৃথিবীর বিভিন্ন মহাদেশ সৃষ্টির ব্যাখ্যায় ভূবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার যে টেকটনিক প্লেট থিওরি প্রচার করেছিলেন, তারই ছায়া অবলম্বনে কবির এই কাব্যিক উপস্থাপনা। দ্বিতীয় স্তবক। কবিতাটির দ্বিতীয় স্তবকে রয়েছে আফ্রিকার ভয়ঙ্কর রহস্যময় অরণ্য, সেই রহস্যময় অরণ্যের পাঠোদ্ধারের চেষ্টা, রহস্যময় অরণ্যের প্রতিকূলতার সাথে সংগ্রাম করে মানুষের বেঁচে থাকা। কবি লিখেছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। অর্থাৎ সেখানে প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বনস্পতির নিবিড় অন্ধকারে আফ্রিকাকে বেঁধে ফেলে তার যে নিজস্ব জগৎ গড়ে তোলা হয়েছিল, সেই নিভৃত জগতে, সেই দৃষ্টির অন্তরালে, সভ্য সমাজের দৃষ্টির অন্তরালে, সেখানে নিজস্ব জগতে দুর্গমের রহস্য ভেদ করে চলছিল আফ্রিকা। অর্থাৎ দুর্গমকে বুঝে নিচ্ছিল, চিনে নিচ্ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে, অর্থাৎ জলস্থল আকাশের রহস্যময়তাকে ভেদ করছিল। মোট কথা, আফ্রিকার রহস্যময় প্রাকৃতিক জগৎটাকে বুঝে নিচ্ছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতি যেন জাদুকর, তার জাদু মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না, তাই কবি দৃষ্টি অতীত জাদু বলেছেন। সেই দৃষ্টি অতীত জাদু যেন মন্ত্রশক্তি জাগাচ্ছিল আফ্রিকার মনে, অর্থাৎ আফ্রিকার অরণ্য প্রকৃতি আফ্রিকাবাসীর চেতনাতীত মনে, অর্থাৎ অবচেতন মনে শক্তির যোগান দিচ্ছিল। এই শক্তির যোগান প্রাপ্ত হয়ে বিদ্রুপ করছিল ভীষণকে। আফ্রিকার অরণ্য প্রকৃতির যে ভীষণতা, তাকে বিদ্রুপ করছিল আফ্রিকার মানুষ বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ প্রতিপক্ষের ছদ্মবেশে। কেন? শঙ্কাকে হার মানাতে, অর্থাৎ ভয়কে জয় করার জন্য। আফ্রিকা নিজেকে উগ্র করে তুলছিল বিভীষিকাময় অরণ্যে বসবাসের জন্য, প্রচণ্ড করে তুলছিল দুন্দুভি নিনাদে, অর্থাৎ দুন্দুভির শব্দে মত্ত হয়ে উঠছিল। এক কথায় প্রতিকূল পরিবেশের সাথে সংঘর্ষ করে টিকে থাকার যোগ্য করে তুলছিল আফ্রিকাকে। এবার তৃতীয় স্তবক। এতক্ষণ পর্যন্ত আফ্রিকার সৃষ্টিলগ্ন এবং আরণ্যক প্রকৃতির হিংস্রতাকে জয় করে বেঁচে থাকার কথা বলা হলো। এইবার তুলে ধরা হচ্ছে আফ্রিকার প্রতি বিশ্বের উপেক্ষা এবং অবজ্ঞাপূর্ণ দৃষ্টি এবং নিষ্ঠুরতার কথা। কবির ভাষায়, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল
অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন এঁকে দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। লক্ষণীয়, এখানে কবি বললেন আফ্রিকার প্রতি বিশ্বের ঔপনিবেশিক বিশ্বের, বিশেষত ইতালির নির্দয়তার কথা। কবি বললেন হায় ছায়াবৃতা। কবির এই সম্বোধনে ধরা পড়ছে আফ্রিকার প্রতি তার গভীর অনুভব। ছায়ায় আবৃতা আফ্রিকা যেন কালো কালো ঘোমটা পরা নারী। তার মানবরূপ অপরিচিত ছিল সবার কাছে, বিশ্ববাসীর কাছে। উপেক্ষাপূর্ণ দৃষ্টিতে তাকে দেখেছিল সবাই। আফ্রিকা মহাদেশটি দীর্ঘকাল পর্যন্ত মানুষের উন্নত বিশ্বের উপেক্ষায় ছিল। কেউ গুরুত্ব দিয়ে দেখত না এই দেশটিকে। এখানে সেই ইতিহাসে তুলে ধরা হয়েছে। এলো ওরা লোহার হাত করে নিয়ে। কারা এলো? এলো উন্নত বিশ্ব, এলো সাম্রাজ্যবাদীরা, এলো ইতালি। আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে লোহার হাত করে নিয়ে প্রচণ্ড ঔদ্ধত্যে তারা এলো। হিংস্রতার বিচারে এরা নেকড়ের চেয়েও হিংস্র। আফ্রিকার অরণ্যের নেকড়েরা যে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর নেকড়ের নখের চেয়েও এদের নখ তীক্ষ্ণ। এরা তীক্ষ্ণ নখের অধিকারী। এরা মানুষ ধরার দল। এরা আফ্রিকার সহজ সরল মানুষগুলিকে হাতকড়ি পরিয়ে কৃতদাস রূপে বিক্রি করে দেয়। এরা গর্বান্ধ। এরা এতই অন্ধ যে আফ্রিকার অরণ্যের যে অন্ধকার, সূর্যহারা অরণ্যের যে অন্ধকার, সেই অন্ধকারও হার মেনে যায় এদের গর্বের কাছে। এরা তথাকথিত সভ্য, কিন্তু বর্বর। এরা লোভী, বর্বরের মতো লোভী। উপেক্ষিতা আফ্রিকায় ওরা ছুটে এসেছে লোভ চরিতার্থ করার জন্য, আফ্রিকার খনিজ বনজ মানব সম্পদকে গ্রাস করার জন্য। আক্রমণের মধ্য দিয়ে ওরা নির্লজ্জ অমানবিকতার পরিচয় তুলে ধরল। লোভে ওরা যেন একদম নগ্ন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ওদের বীভৎস আক্রমণে ভাষাহারা কান্নায় বাষ্পাকুল হলো অরণ্য পথ। আফ্রিকার রক্তে, চোখের জলে কাদার মণ্ড হয়ে উঠল অরণ্যভূমি, কাদার পিণ্ড হয়ে গেল মাটি। এই আক্রমণকারীরা, এই দস্যুরা কাটামারা জুতোর নিচে বীভৎস কাদার পিণ্ড করে তুলল আফ্রিকাকে। এই অমানবিক নির্লজ্জ আগ্রাসন, আক্রমণ, আফ্রিকার প্রতি চরম অপমান, একটা অপমানিত ইতিহাস রচনা করে দিয়ে গেল আফ্রিকার জন্য। আফ্রিকা চিরদিনের জন্য এক অপমানিত ইতিহাসের চরিত্র হয়ে উঠল। চতুর্থ স্তবকে কবি স্পষ্ট করে তুললেন শ্বেতাঙ্গ সভ্য ঔপনিবেশিকদের ভণ্ডামিকে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। লক্ষ্য করো, সমুদ্র পাড়ে অর্থাৎ ইউরোপে এই নিষ্ঠুর আক্রমণকারীরা কিন্তু অত্যন্ত সভ্য, মার্জিত, আধ্যাত্মবাদী। সেখানে কোনো অশান্তি নেই, কোনো আক্রমণ নেই, কোনো আর্তনাদ নেই। সেখানে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, সকাল সন্ধ্যায় দেবতার নাম গান হচ্ছে, শিশুরা মায়ের কোলে খেলছে। সেখানে কোনো বিভৎসতা নেই, কোনো নির্লজ্জতা নেই। সেখানে কবির সঙ্গীত আছে সুন্দরের আরাধনা। সেখানে এদের দেখে মনেও হয় না যে এরা আফ্রিকার হিংস্র নেকড়ের চেয়েও হিংস্র। সেখানে এরা যেন নিতান্ত সভ্য ভালো মানুষ। কি অদ্ভুত ভণ্ডামি। পঞ্চম স্তবক। এই স্তবকে কবি ঘোষণা করেছেন সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভয়ঙ্কর পরিণামের কথা। কবি আভাস দিচ্ছেন, কবিতার ভাষায় বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
কবি ক্ষমা চাইতে বলেছেন। পশ্চিম দিগন্তে দেখা দিয়েছে প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যাকাল। আধার আসছে, ভয়ঙ্কর একটা ঝড়ের পূর্বাভাস যেন কবি দেখতে পাচ্ছেন। কবি দেখতে পাচ্ছেন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে পড়েছে, অর্থাৎ সমস্ত লোভী পররাজ্যগ্রাসীরা আজ আর কোনো রাগঢাক না করে প্রকাশ্য যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। ওদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছে, অর্থাৎ আগামী দিনের পৃথিবী একটা ধ্বংসের পৃথিবী হতে যাচ্ছে, একটা ধ্বংসক্ষেত্র হতে যাচ্ছে। এই দুর্দিনে যুগান্তের কবি মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বজুড়ে হিংস্র প্রলাপ চালিয়ে যাচ্ছে। সেই প্রলাপের মধ্যে এই ক্ষমা প্রার্থনাই হয়ে উঠবে সভ্যতার শেষ পুণ্যবাণী, অর্থাৎ এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সভ্যতা তার পাপ স্খলন করতে পারবে। এই পাপ স্খলন করার ব্যাপারটাকেই কবি বড় করে দেখেছেন এই দুর্দিনে। প্রিয় ছাত্রছাত্রীরা, আফ্রিকা নিঃসন্দেহে বেশ একটা শক্ত কবিতা। এত অল্প কথায় তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করা সহজ নয়। তবুও পর্যায়ক্রমিক ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে, লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমি যে ভিডিওটি তৈরি করলাম, আশা করি এতে তোমরা উপকৃত হবে। তোমাদের প্রশ্নোত্তরে যথেষ্ট সহায়তা পাবে এই ভিডিও থেকে। মনোযোগের সাথে শোনো, অবশ্যই উপকৃত হবে। আজ এই পর্যন্ত। ভালো থেকো তোমরা সবাই।